হ্যালো এভরিওয়ান, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতি এবং ইন্টারভিউ প্রস্তুতির আজকের পর্ব 6 এর সকলকে স্বাগত জানাই। আজকে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ইন্টারভিউতে কিন্তু তোমাদের ফেস করতে হতে পারে। তো সেই কারণে বলবো প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে একবার দেখে নেবে, তারপরে আমরা ডিটেলসে ডিসকাস করব আজকে। প্রথমে দেখো এনসিটিই এর পুরো অর্থ কি এবং এর কাজ কি। ঠিক আছে, অর্থাৎ এনসিটিইর কি কাজ বা কি বৈশিষ্ট্য রয়েছে যে কারণে এটা গঠিত হয়েছিল, সেই কারণগুলো আমাদের জিজ্ঞেস করা হতে পারে। এসএসএ এর কি কাজ, বর্তমানে এসএস এর নাম পরিবর্তন হয়ে কি হয়েছে, আমাদের রাজ্যে কি নামে আমরা জানি এসএস এর, এবং এর কি কাজ বৈশিষ্ট্য কি, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে শিক্ষার অধিকার আইন 2009 থেকে, রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 থেকে আমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা এটা। ঠিক আছে, এর যে রিকমেন্ডেশন বা এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, কি কারণে এটা গঠিত হয়েছিল বা এটা কি কাজ করছে, এই সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় কিন্তু খুবই আসতে পারে ইন্টারভিউতে তোমাদের। ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বা স্কুল ছুট যেটাই বলো, এর কি কারণ রয়েছে বা এই কারণগুলোর আমরা কিভাবে ড্রপ আউট কমাতে পারি, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট এই সময়। কারণ বর্তমানে আমরা জানি যে ড্রপ আউটের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তো এই সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাস করব। শুরু করব আজকে সেশন শুরু করার আগে প্রত্যেকে সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তার সাথে তোমাদের বলে দিই, এখনই যুক্ত হয়ে যাও অঙ্ককে শক্তিশালী করে তুলতে টার্গেট WBTET 2024 এর কনসেপচুয়াল ব্যাচ। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই কোর্সটা তোমাদের এক্সামের জন্য, কারণ যে রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় হচ্ছে তাতে করে এই কোর্সটা তোমাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু সাহায্য করবে তোমাদের প্রিপারেশনে। ম্যাথসের একদম কনসেপচুয়াল ম্যাথস শেখানো হবে ডিটেলসে এবং তার সাথে পেডাগজি। এবং হ্যাঁ, তোমাদের বলে রাখি 2023 সালের পরীক্ষায় পেডাগজি থেকে যতগুলো প্রশ্ন এসেছিল ম্যাথসের, প্রত্যেকটা প্রশ্ন হুবহু কমন ছিল আমাদের বিগত কোর্স থেকে। তো অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সে যুক্ত হতে পারো। 6 মাসের লাইভ কোর্স, 1 বছরের ভ্যালিডিটি সহ সম্পূর্ণ কনসেপচুয়াল ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, পিডিএফ এবং ক্লাস নোটের সাথে মাত্র 615 এ এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন প্রত্যেকে ইনস্টল করে নেবে। চলে আসি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রস্তুতির পর্ব আজকে 6 এর প্রথম প্রশ্ন রাখা হয়েছে, এনসিটিইর পুরো অর্থ কি। জিজ্ঞেস করা হতে পারে আমাদেরকে ইন্টারভিউ বোর্ডে যে এনসিটিই তো আপনি শুনেছেন, যে এনসিটিই সম্পর্কে আপনি কি জানেন বা এনসিটির পুরো অর্থ কি। আমরা কিভাবে উত্তর দেব? আগের দিন তোমরা অনেকে বলেছিলে যে স্যার আপনি যে প্রশ্নগুলো অ্যান্সার করছেন, অ্যান্সারগুলো আমাদের খুব ভালো লাগছে, কিন্তু লিখে দিলে আমাদের আরো সুবিধে হতো, এবং তোমাদের যেটাতে সুবিধে আমি সেটা করতে বাধ্য। তো সেই কারণে আজকে আমি লিখে দিয়েছি যাতে তোমাদের ইন ফিউচার এগুলো পড়তে সুবিধে হয়। দেখো, এগুলো তোমাদের তো মুখস্থ করার ব্যাপার নাই, একবার করে চোখ বুলিয়ে নিয়ে নিজের মতো করে এগুলো বলার চেষ্টা করবে বাড়িতে। এনসিটির পুরো নাম হলো, আমরা জানি কি, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। ঠিক আছে, এখানে তোমাদের বলে রাখি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনও কিন্তু সঠিক। ঠিক আছে, দুটোই রয়েছে, নাম পরিবর্তন হয়েছিল পরবর্তীতে, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন নাম হয়েছে। ঠিক আছে, তুমি যদি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বলে ফেলো, সেক্ষেত্রে তোমার নাম্বার কোনোভাবেই কাটা হবে না। ঠিক আছে, তাহলে এই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এটা কাজ কি আমরা কি বলবো, যে 1993 সালে অর্থাৎ 1993 সালে সংসদের একটি আইন দ্বারা রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ, অর্থাৎ যেটার বাংলা হচ্ছে এটা, যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের বাংলা রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ গঠিত হয়েছিল। কত সালে? 1993 সালে। যদি সাল বলতে অসুবিধা হয় তাহলে সাল অ্যাভয়েড করবে। শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা এনসিটি প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এটার যেটা মেইন কাজ সেটা হচ্ছে শিক্ষক যারা, তাদেরকে ট্রেন দেওয়া এবং সেই সম্পর্কিত যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র, সেই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক উন্নয়নের জন্যই কিন্তু এটা গঠন করা হয়েছিল। অর্থাৎ এর কাজ এটাই। এনসিটির কাজ কি, যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষণ প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু এনসিটি প্রতিষ্ঠা করেছিল। নেক্সট তোমাকে প্রশ্ন করা হতে পারে যে
এনসিইআরটি আপনি অনেক শুনে থাকবেন যে এনসিইআরটি, এই এনসিইআরটির পুরো অর্থ কি আপনি বলতে পারবেন? ইয়েস, ডেফিনেটলি আমরা বলতে পারবো। কি বলবো আমরা? এনসিইআরটির পুরো অর্থ হলো ন্যাশনাল কাউন্সিল অফ, এখানে কিন্তু অফ, হ্যাঁ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওকে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরপরে বলা হতে পারে এর কাজ কি, আমরা এখানে একই রকম ভাবে উত্তর দিতে পারি যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিইআরটি, যেটা গঠন করা হয়েছিল 1961 সালে, ঠিক আছে, অর্থাৎ 1961 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠা লাভ করে। এনসিইআরটি কেন্দ্রীয় সরকার এবং সেই সাথে রাজ্য সরকারগুলিকে স্কুল শিক্ষা সংক্রান্ত কার্যকলাপের বিষয়ে পরামর্শ দেয়। অর্থাৎ শুধুমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় নয়, তার সাথে রাজ্য সরকারের যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে, অ্যাকচুয়ালি শিক্ষা ক্ষেত্রটা তো কনকারেন্ট, সেটা শুধুমাত্র রাজ্য সরকারও দেখে না বা শুধু কেন্দ্র সরকারও দেখে না, সেটা কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কিন্তু এটা দেখে, ঠিক আছে, এটা জেনে রাখবে তোমরা। শিক্ষা যে বিষয় সেটা হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, অর্থাৎ যৌথ ভাবে কিন্তু সেটা সাহায্য করে থাকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তো সেই কারণে কেন্দ্রীয় সরকার এবং সেই সাথে রাজ্য সরকারগুলিকেও স্কুল শিক্ষা সংক্রান্ত কার্যকলাপের বিষয়ে পরামর্শ দেয় এবং বিদ্যালয় শিক্ষা সম্পর্কিত সার্ভে, অনুসন্ধান এবং গবেষণা ইত্যাদি কাজগুলো কিন্তু এনসিইআরটি করে থাকে। ওকে, অ্যান্সারগুলো আমাদের খুব লেন্দি করা যাবে না, মোর্দা কথাগুলো খুব কম লাইনের মধ্যে বলার চেষ্টা করতে হবে। এগুলো তোমরা কি করবে, বাড়িতে ঝরঝর করে মুখস্থ নয়, এগুলো দেখে জেনে নিলে এবার নিজের মতো করে এগুলো আওড়াবে মুখে, ঠিক আছে। এনসিইআরটির কাজ কি নিজে নিজে বলবে, বলার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ফ্লুয়েন্টলি এক্সামে গিয়ে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা বলতে পারবে। এবং ইন্টারভিউতে এটাই দেখা হবে যে তুমি কোনো প্রশ্নের উত্তর কতটা সঠিকভাবে তো বলছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু কতটা ফ্লুয়েন্ট ভাবে বলছো, যে তুমি বলতে গিয়ে এইভাবে আমরা অনেক সময় করি না, যে আমার জানা নেই বা আমরা একটা আওয়াজ করি মুখ দিয়ে করে বা করে, এগুলো করা যাবে না, আমরা স্পষ্টভাবে উত্তর দেবো ইন্টারভিউতে, ঠিক আছে। এসএসএ অর্থাৎ সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে, এর কাজ কি? সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য সর্বশিক্ষা অভিযান অর্থাৎ এসএসএ স্কিম 2000 সালে চালু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ইম্পর্টেন্ট জায়গা এটা, হ্যাঁ, 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা বিনামূল্যে এবং বাধ্যতামূলক করা হয়েছে। 2011 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে এটা কিন্তু এসএসএম নামে পরিচিত, অর্থাৎ সর্বশিক্ষা মিশন। এখন কিন্তু এসএসএ নয়, এখন হচ্ছে সর্বশিক্ষা মিশন অর্থাৎ এসএসএম, ঠিক আছে। সর্বশিক্ষা মিশন নামে পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে চালু রয়েছে। তো এই ব্যাপারগুলো তোমরা একটু বলতে পারলেই তারা খুব খুশি হবেন, ঠিক আছে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, রাইট টু এডুকেশন অর্থাৎ আরটিই 2009, ঠিক আছে, বা শিক্ষার অধিকার আইন 2009 সম্পর্কে বলুন। কি বলবে? দেখো এটা সম্পর্কে এত বিস্তারিত হয়তো বলতে পারবে না, কিন্তু আমি চেষ্টা করেছি কিছুটা ডিটেলসে বলে রাখার, তাতে করে তোমরা জেনে রাখতে পারবে ডেটাগুলো, ঠিক আছে। সেই কারণে আমি একটু ডিটেলসে বলেছি, খুবই ডিটেলস বলিনি, হ্যাঁ, কারণ এটা আমি ডিটেলস বলতে গেলে সেই 10 নম্বরের একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ওকে, তো দেখো 2009 সালে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট আরটিই আমাদের দেশের সংসদে পেশ করা হয়। কত সালে? 2009 সালে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট আরটিই আমাদের দেশের সংসদে 2009 সালে পেশ করা হয় এবং পরবর্তীকালে সেটা 2010 সালে 1 এপ্রিল, ওকে, এটি আইন হিসাবে সারা দেশ জুড়ে বলবৎ করা হয়, ঠিক আছে। তার মানে সংসদে পেশ হয়েছিল 2009 সালে এবং সেটা বলবৎ হয়েছিল 1 এপ্রিল 2010 সাল থেকে। এবার এটার সম্পর্কে আমরা বলে ফেললাম। এবার প্রশ্ন হতে পারে যে এই যে রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 আপনি বলছেন, এর বৈশিষ্ট্যগুলো আপনি বলতে পারবেন? কি বলবে? ইয়েস, বৈশিষ্ট্যগুলো, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো হলো সেগুলো হচ্ছে অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষা। এগুলোকে এবার তোমরা বিস্তারিত একটু জেনে নাও। অবৈতনিক প্রাথমিক শিক্ষা, এই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে তালিকাভুক্ত করতে হবে। উপস্থিতি এবং শিক্ষা সমাপ্তির ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো কারণ হয়ে না দাঁড়ায়, অর্থাৎ তাদের যে
ন্যূনতম যে শিক্ষা 6 থেকে 14 বছর পর্যন্ত, সেই শিক্ষার আগে যদি তারা বিদ্যালয় থেকে কোনো কারণে বিদ্যালয় ছুট হচ্ছে বা তার পেছনে যদি আর্থিক প্রতিবন্ধকতা কোনো কারণ হয়ে থাকে, তাহলে তার সমাধান করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আর্থিক প্রতিবন্ধকতার কারণে কোনো বিদ্যালয় থেকে কোনো বাচ্চা বিদ্যালয় ছুট হবে না। ওকে, এটা নিশ্চিত করা। তাছাড়া এটা ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে জেনে রাখো, শিশুর বাসস্থান থেকে 1 কিমি দূরত্বের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং 3 কিমি দূরত্বের মধ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক 1 কিলোমিটার অন্তর কিন্তু একটা করে মিনিমাম প্রাথমিক বিদ্যালয় থাকবে এবং 3 কিমি দূরত্বের মধ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, যেখানে বলা হবে কি সকল শিশুকে স্কুলে ভর্তির সুযোগ দিতে হবে, অর্থাৎ যে কোনো বাচ্চাকেই বিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে। আমরা এখন জানি যে বিদ্যালয়ে যদি কোনো বাচ্চা বা শিশুকে বা কোনো গার্জেন নিয়ে আসেন আর কি, কিন্তু তার যদি প্রপার কোনো ডকুমেন্টস না থাকে, হয়তো আধার কার্ড নেই বা তার কোনো সার্টিফিকেট বা কোনো কিছু প্রপার নেই, তারপরেও সেই বাচ্চাকে বিদ্যালয়ে কিন্তু ভর্তি নিতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, অর্থাৎ বিদ্যালয়ে কোনো বাচ্চার ভর্তির সুযোগ থেকে তাদের বিরত করা যাবে না। নেক্সট হচ্ছে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট শিশুদের চিহ্নিতকরণ করা। ড্রপ আউট বা বিদ্যালয় ছুট শিশুদের চিহ্নিতকরণ করা, সকল শিশুর নিয়মিত স্কুলে উপস্থিত নিশ্চিত করা এবং সকল শিশু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছে কিনা তা পর্যালোচনা করা। এগুলো আমরা খুব সংক্ষেপে বলবো। ঠিক আছে, জেনে রাখলাম, আমরা বলবো আমরা খুব সংক্ষেপে সুন্দরভাবে। ওকে, এবার এখান থেকে যখনই ড্রপ আউটের গল্প তারা শুনে নেবেন তোমার মুখে, এবং তখনই তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে, ড্রপ আউট আপনি যে বলছেন, এই ড্রপ আউটটা কি তোমরা জানো তো? অ্যাকচুয়ালি ড্রপ আউট যেটা, সেটা হচ্ছে বিদ্যালয়ের যে বাধ্যতামূলক শিক্ষা 6 থেকে 14 বছর পর্যন্ত, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত, এই 8ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করার আগেই যদি কোনো বাচ্চা বিদ্যালয় থেকে বা শিক্ষাঙ্গন থেকে দূরে চলে যায়, ঠিক আছে, সেই বাচ্চাগুলোকে আমরা ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বাচ্চা বলে থাকি। ঠিক আছে, জেনে রাখবে ড্রপ আউট কি। ড্রপ আউট হচ্ছে কোনো শিশু যদি যে বাধ্যতামূলক শিক্ষা 6 থেকে 14 বছর, সেই শিক্ষা সমাপ্ত করার আগে যদি বিদ্যালয় থেকে দূরে চলে যায়, সেই বাচ্চাগুলোকে আমরা বলবো কি ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বাচ্চা। এবং সেই ড্রপ আউট কিভাবে কমাবেন, প্রশ্ন কিন্তু এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আপনার বিদ্যালয়ে আপনি হয়তো ভবিষ্যতে কোনো বিদ্যালয়ে যুক্ত হলেন, প্রশ্ন এভাবে করা হবে, সেখানে আপনি দেখলেন যে প্রচুর বাচ্চা বিদ্যালয় ছুট, আপনি কিভাবে তা কমাবেন, প্রশ্ন করা হলো আপনাকে, কিভাবে অ্যান্সার করবেন? এখানে দেখো আমরা অনেক সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি এই উত্তর, তার মধ্যে বললে অনেক বিস্তারিত হয়ে যাবে, আমি একটু সংক্ষেপে বলে দিই তোমাদের। প্রথমে দেখো আমি রেখেছি এইভাবে যে প্রথমে বিদ্যালয় ছুট শিশুদের চিহ্নিত করতে হবে এবং সেই শিশুদের সাথে ও তার পরিবারের সাথে আলোচনা করে উপযুক্ত কারণ আমাদের খুঁজতে হবে, যে সেই শিশুটা কি কারণে বিদ্যালয় ছুট হলো বা ড্রপ আউট কেন হলো, কেন সে বিদ্যালয়ে আর বিদ্যালয়মুখী হচ্ছে না। তাহলে এই কারণগুলো খুঁজতে গিয়ে আমরা যদি দেখি যে উপযুক্ত কোনো কারণ রয়েছে, সেই কারণটাকে আমরা সমাধান করার চেষ্টা করব সার্বিকভাবে। এরপরে দেখো আমরা জানি একটা বাচ্চা বিদ্যালয়ে হয়তো 10:30 থেকে প্রায় 3:30 বা 4টে বা পর্যন্ত বিদ্যালয়ে থাকে, অর্থাৎ একটা দিনের মূল অংশই 4 থেকে প্রায় 4.5 ঘন্টা একটা বিদ্যালয়ে বাচ্চা কিন্তু থাকে। তাহলে সেই জায়গায় সে যেখানে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সারাটা দিনের থেকে যাচ্ছে, সেই জায়গাটা তার কাছে যদি বিরক্তিকর হয়, সে বাচ্চা কখনোই থাকবে না। ঠিক আছে, তো সেই কারণে আমাদের বলতে হবে যে একটা শিশু দিনের প্রায় 4 থেকে 4.5 ঘন্টা বিদ্যালয়ে কাটায়, তাই বিদ্যালয়ের পরিবেশ আকর্ষণীয় করতে হবে, সেই বাচ্চার কাছে বিদ্যালয়টাকে আকর্ষণীয় করে তুলতে হবে। প্রয়োজনে বাগান তৈরি করতে হবে, তাদের খেলার মাঠ রাখতে হবে, তাদের খেলার উপযুক্ত সামগ্রী সেখানে রাখতে হবে, যাতে তারা শুধুমাত্র ক্লাস আর ক্লাস ক্লাস দিয়ে কিন্তু তারা বিরক্ত হয়ে যাবে, তারা শিক্ষা থেকে দূরে সরে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে যে পড়াশোনার সাথে সাথে শিশুদের খেলাধুলার এবং সহ পাঠক্রমিক যে কার্যাবলীগুলো হয় তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে, অর্থাৎ বিদ্যালয়ে বাচ্চা পড়ছে, তার সাথে সাথে তার খেলারও ব্যবস্থা করতে হবে। অবশ্যই খেলবে পড়বে, তবেই তো বাচ্চার বিদ্যালয়ের প্রতি তার যে আকর্ষণ সেটা বাড়বে, বিদ্যালয়ে যাওয়ার তার যে ইচ্ছা বা উৎসাহ সেটা বাড়বে, তাই না? এবং
যত খেলাধুলাও করবে তার সাথে সাথে তার কি হবে, তার মানসিক দিক বিকাশ ঘটবে, ঠিক আছে, এবং সে কিন্তু সঠিকভাবে বিদ্যালয়ে যে পড়াশোনা হচ্ছে সেগুলোও নিতে পারবে, এবং সে কিন্তু বিদ্যালয় কোনোদিনও মিসও করবে না, স্কুল ছুটতো অনেক দূরের কথা, ঠিক আছে। এবং সহপাঠক্রমিক কার্যাবলী, বিভিন্ন রকম সহপাঠক্রমিক কার্যাবলী রয়েছে, সেগুলো কিন্তু ব্যবস্থা করতে হবে যাতে করে তারা সে সহপাঠক্রমিক কার্যাবলীর সাথে সাথে বিষয়গুলো উপভোগও করতে পারে, ঠিক আছে। পড়াশুনো তো হচ্ছে, তার সাথে এই ব্যাপারগুলো তারা উপভোগও করতে পারে, এই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের করতে হবে। তবে দেখবে বাচ্চাগুলো যেমন স্কুলে আসার ঝোঁক থাকবে, পড়াশোনারও ঝোঁক থাকবে, তারা শিখবে, উৎসাহ কিন্তু তাদের মধ্যে যথেষ্ট থাকবে। এবার এখান থেকে ঝটপট যদি প্রশ্ন এরকম করা হয় যে শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটি অ্যাক্ট কবে কার্যকর হয়, কি বলবো, শিক্ষার অধিকার আইন আরটিই 2009 সালে সংসদে প্রস্তাবিত হয়েছিল বা পেশ হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়িত বা কার্যকর হয়েছিল 1 এপ্রিল 2010 সালে। ওকে, নেক্সট, এবং আজকের আমরা শেষ বা মূল পর্বে চলে এলাম। প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 এর উদ্দেশ্য কি ছিল? এক কথা যদি বলতে হয় বলে দেবে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান, ঠিক আছে। আমরা ছোট্ট করে খুব গুছিয়ে অ্যান্সার বললে এক্সামিনাররা কিন্তু বা ইন্টারভিউয়াররা কিন্তু খুব খুশি হবেন, ঠিক আছে। তো আজকের সেশন আমি এখানে শেষ করব, আশা করি প্রত্যেকের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই চোখ রাখবে, আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।